সো এই সিমিলার মনে হওয়ার কারণে কি হয়, অনেকগুলো টাইম কিন্তু এখানে ইউটিলাইজ হয়ে যাচ্ছে বা কনজিউম হয়ে যাচ্ছে। সো এই টাইম ম্যানেজমেন্ট ইস্যুটা অনেক বড় তখন হাইলাইটেড হয়ে যায়। যখন হেডিংগুলোর দিকে মনোযোগ দিচ্ছে তখন প্যাসেজে তারা পড়ার সময় মেইন আইডিয়ার দিকে ফোকাস না দিয়ে স্মল ডিটেলস বা এক্সাম্পলসগুলোর উপরে বেশি ফোকাস দিয়ে ফেলছে। অপশনগুলো এমনভাবেই সাজানো থাকে যেন ছোটোখাটো ডিটেলগুলোতেও স্টুডেন্টরা কনফিউজড হয়ে যাবে এবং দেখা যাবে যে কিছু কিছু হেডিং স্মল ডিটেলের সাথে ম্যাচ করে মিলে যাচ্ছে, কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে মেইন আইডিয়াটার উপর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পায় শিক্ষা লার্নিং এপিসোড। আজকে আমরা আইএলসের রিডিং নিয়ে কথা বলবো। রিডিংয়ের অনেকগুলো প্রবলেমস যেগুলো স্টুডেন্টরা ফেস করে। অনেক সময় তাদের টাইম শেষ হয়ে যায়, অনেক সময় তারা আনসার্সগুলো ঠিকমতো খুঁজে পাচ্ছে না, এই ধরনের প্রবলেমসগুলো ফেস করে। সো আমরা গত এপিসোডে আপনাদের থেকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কী প্রশ্ন আসতে পারে। সো এই প্রশ্নের উপরে বেস করে আমরা একটা কোয়েশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে যে স্যার, অনেক সময় এটা বলতেছে যে স্যার, আমরা ম্যাচিং হেডিংসে প্রায় সব অপশনসগুলো সিমিলার পাচ্ছি। সো তারা বলতেছে যে ইভেন দো দের আর মেনি ডিফারেন্ট ওয়েজ সে এ বি সি ডি আনসার্স আছে, বাট ম্যাচিং হেডিংসে কোয়েশ্চেন্সগুলো বা অপশনসগুলো তাদের কাছে সিমিলার মনে হচ্ছে। সো এই সিমিলার মনে হওয়ার কারণে কি হয়, অনেকগুলো টাইম কিন্তু এখানে ইউটিলাইজ হয়ে যাচ্ছে বা কনজিউম হয়ে যাচ্ছে। সো দে আর নট এবল টু ফিনিশ দেয়ার আনসার্স ইন দ্য অ্যালটেড টাইম। সো এই টাইম ম্যানেজমেন্ট ইস্যুটা অনেক বড় তখন হাইলাইটেড হয়ে যায়। সো এটাকে কিভাবে হেল্প করা যেতে পারে? তো স্টুডেন্টরা যেই প্রবলেমটা এখানে ফেস করছে আসলে সেটা হচ্ছে তারা যখন হেডিংগুলোর দিকে মনোযোগ দিচ্ছে তখন প্যাসেজে তারা পড়ার সময় মেইন আইডিয়ার দিকে ফোকাস না দিয়ে স্মল ডিটেলস বা এক্সাম্পলসগুলোর উপরে বেশি ফোকাস দিয়ে ফেলছে। ম্যাচিং হেডিং টাইপ কোয়েশ্চেনের মেইন টার্গেটটাই কিন্তু একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া আইডেন্টিফাই করা। সো স্টুডেন্টদেরকে ফোর্স করতে হবে নিজেদেরকে যেন তারা নিজেদেরকে জিজ্ঞেস করে একটা সেন্টেন্সে এই প্যারাগ্রাফটা কি বলতে চাচ্ছে। যদি তারা ওইটা বের করতে পারে, হোয়াটস দ্য মেইন কনসেপ্ট, অ্যাভয়েডিং দ্য স্মল ডিটেলস অথবা যে কোনো ছোটোখাটো ইনফরমেশন যেগুলো প্যাসেজে আছে, প্যারাগ্রাফটাতে আছে, তাহলে কিন্তু তারা মেইন আইডিয়াটাতে যেতে পারবে। অপশনগুলো এমনভাবেই সাজানো থাকে যেন ছোটোখাটো ডিটেলগুলোতেও স্টুডেন্টরা কনফিউজড হয়ে যাবে এবং দেখা যাবে যে কিছু কিছু হেডিং স্মল ডিটেলের সাথে ম্যাচ করে মিলে যাচ্ছে, কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে মেইন আইডিয়াটার উপর। সো যেটা আদিব স্যার বলল, সেটা হচ্ছে যে আমাদেরকে পুরা ওভারঅল হোলিস্টিক পিকচারটা দেখতে হবে। ছোটখাটো যেখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে বা একটা যেকোনো একটা আইডিয়া দেওয়া আছে, আমরা ওটাতে স্টিক না করে পুরো একটা হোলিস্টিক ভিউ দেখার চেষ্টা করব। যেন আমরা একটা হেডিংসগুলো যখন ম্যাচ করব তখন সো দ্যাট মেইন আইডিয়ার সাথে ম্যাচ করতে পারে। সো এটাই ছিল আমাদের একটা প্রবলেমের আনসার। এখন আমাদের কাছে আরো অনেকগুলা কোয়েশ্চেনস আছে যেগুলো আমরা মুভ করতে চাচ্ছি। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে স্যার, ট্রু ফলস আর নট গিভেন ৩ টা তো একই ধরনের মনে হয়। এগুলোর ভিতরে ডিফারেন্সটা কি? হাউ টু মেক সিউর যে ট্রু আলাদা জিনিস, ফলস আলাদা জিনিস আর নট গিভেন আলাদা জিনিস। এটা আমরা কিভাবে, অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি যে প্রবলেমটা এটা আমি আমার কাছ থেকে আমার এক্সপেরিয়েন্স দিয়ে এড করতেছি, সেটা হচ্ছে যে টাইমলি শেষ করতে পারি। ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনে স্টুডেন্টরা যেই জায়গাতে সব থেকে বেশি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে তারা টেক্সটটা পড়ে নিজেদের একটা অ্যাজাম্পশন নিয়ে আসে অথবা নিজেদের প্রিভিয়াস নলেজ থেকে আনসার করার চেষ্টা করে। তো দেখা যাচ্ছে যে আমরা জানি কিছু একটা এরকম হতে পারে, আমরা অ্যাজাম্পশন থেকে যেহেতু এটা বলা আছে তাহলে ওইটা হবেই, সেই থেকে আমরা ট্রু দিয়ে দিই। অথবা দেখা যায় যে আমরা এরকমভাবে চিন্তা করছি যে প্যাসেজে এটা বলা নেই, তাহলে এটা ফলস হবে। সো এই কনসেপশনে স্টুডেন্টরা যে এইভাবে ইনফরমেশনটাকে পারসিভ করছে এবং দেন এইভাবে তারা ডিসিশন নিচ্ছে, এখানে তারা ভুলটা করে ফেলে। আমাদেরকে চিন্তা করতে হবে যে প্যাসেজে কি ইনফরমেশনটা কিভাবে দেওয়া আছে। সো যেই স্ট্র্যাটেজিটা আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে স্টুডেন্টরা যেন নিজেদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। সো ফর এক্সাম্পল বললো যে আমাদের তো কোয়েশ্চেনে বলা আছে যে বাংলা দ্য মেইন এক্সপোর্ট প্রোডাক্ট ফ্রম বাংলাদেশ ইজ রাইস। সো স্টুডেন্ট নিজেদেরকে কোয়েশ্চেন করতে পারে যে বাংলাদেশের মেইন এক্সপোর্ট প্রোডাক্ট কি রাইস। প্যাসেজ পড়ে যদি আনসারটা আসে ইয়াস, তাহলে এটা হবে ট্রু। যদি প্যাসেজ অনুযায়ী আনসারটা হয় নো, দ্যার ইজ সামথিং এলস, সাম আদার প্রোডাক্ট, তাহলে এটা হবে ফলস। আর যদি প্যাসেজে বাংলাদেশের এক্সপোর্টের মেইন প্রোডাক্ট নিয়ে কিছু না বলা থাকে অথবা বলা থাকে যে ইন্ডিয়ার মেইন প্রোডাক্টটা হচ্ছে রাইস বাট বাংলাদেশের ব্যাপারে কোনো ইনফরমেশন নেই, তখন এটা হবে নট গিভেন। সো যখনই আমরা প্যাসেজ পড়ে দেখছি যে আনসারটা দেওয়া নেই, উই ডোন্ট নো, তখন এটা নট গিভেন দিতে হবে আমাদেরকে। সো যেটা বলতে বলেছিলেন আদিব ভাই যেটা বলতেছে, আমি একটু আমার
এডিশন দিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিম্পলি আমাদেরকে দেখতে হবে যে প্যাসেজে কি বলতেছে। প্যাসেজ ইজ আওয়ার গাইডিং পার্ট। প্যাসেজে কম্প্রিহেনশনে যেটা বলা বলা হচ্ছে সেটাই রাইট। ইররেসপেক্টিভ আমরা কি মনে করতেছি এটা ম্যাটার করে না। আমাদের প্যাসেজে যেটা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে দ্যাট ইজ কারেক্ট। যদি বলা হয় যে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন 25th of December, ইফ ইট ইজ মেনশনড ইন দ্য প্যাসেজ দেন উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। এক্স্যাক্টলি। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে প্যাসেজকে আনতে হবে, আমাদের প্রিভিয়াস নলেজ যেগুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে কমপ্লিটলি স্টপ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের IELTS এর রিডিং পার্টটাতে কুইকলি অ্যাগ্রি করতে পারবো। সো এটা ছিল একটা কোয়েশ্চেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করতে চাচ্ছি। সো নেক্সট কোয়েশ্চেন যেটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি স্টুডেন্টস যারা একটু ইংলিশে একটু উইক থাকে, তারা আবার এই জিনিসটাতে একটু হাইলাইটও করে যে আমাদের ভোক্যাবুলারি ইজ আ বিগ প্রবলেম। সো আমাদের ভোক্যাবুলারি সেন্সটা, আমাদের ওয়ার্ড যেটা ব্যাংক যেটা সব প্রত্যেকটা মানুষের থাকে সেটা কম। সো আমি যখন কিছু একটা আনফ্যামিলিয়ার ওয়ার্ড বা এমন কোনো ওয়ার্ড যেটার মিনিং আমি জানি না আমার কাছে যদি চলে আসে, তখন ওই ক্ষেত্রে আমি কি করব? তো প্রবলেমটা এটার সাথে কি হয় যে স্টুডেন্টরা মনে করতেছে যে দিস ইজ দ্য রাইট আনসার, আই ডোন্ট নো দিস পার্ট, সো এটাই রাইট আনসার হতে পারে। এটার মিনিং তখন কি হচ্ছে, ওয়েন আই ডোন্ট নো দ্য ওয়ার্ড অফ, মানে মিনিংটা আমি যদি না জানি তখন তো এটার এন্ডলেস পসিবিলিটিস এসে যায়। সো এই ক্ষেত্রে টাইম ম্যানেজ করে কিভাবে এই প্রবলেমটা থেকে সলিউশন করতে পারে, আদিব ভাইয়া প্লিজ আমাদেরকে হেল্প করেন। যখন স্টুডেন্টরা কোনো একটা ওয়ার্ডের মিনিং জানে না, তখন আপনি যেটা বললেন যে প্রবলেমটা ক্রিয়েট হয় যে ওরা ওখানে খুব বেশি ফিক্সেটেড হয়ে যায়। এটা কি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড? এখানে কি আনসারটা আছে? অথবা একটা স্ট্রেস চলে আসে ওই সময়, যে একটা অ্যাংজাইটি কাজ করে যে আমি যেহেতু এই ওয়ার্ডটার মিনিং জানি না, আমি পুরোটার মিনিংও বুঝবো না। সো আমার দ্বারা এটার আনসার বের করা সম্ভব হবে না। কিন্তু IELTS কিন্তু নেসেসারিলি এই জিনিসটা দেখতে চায় না যে আমরা সব ওয়ার্ডের মিনিং জানছি। ফোকাসটা হচ্ছে যে আমরা পড়ে কোয়েশ্চেনটার আনসার বের করতে পারছি নাকি। সো ঠান্ডা মাথায় যদি আমরা জিনিসটা ডিল করি, যে কারণ এমনও হতে পারে যে আনসারটা তো ওই সেন্টেন্সেই নেই। সো এই সেন্টেন্সটার মিনিং আমি ধরতে পারলাম কি পারলাম না, দ্যাটস নট রিয়েলি ইম্পর্টেন্ট। ঠান্ডা মাথায় দেখলে আমরা এটা পার করতে পারবো। কিন্তু আমার যদি মাথাটা গরম হয়ে যায়, যেভাবে আমরা বলি, আমরা যদি অ্যাংজাইটিতে চলে যাই, তাহলে কিন্তু এটা আমরা মিস করে যাব। আরেকটা যে ব্যাপার চলে আসে এখানে, সেটা হচ্ছে অনেক সময় কনটেক্সট থেকে ওয়ার্ডটার মিনিং গেস করা যায়। কনটেক্সট অনুযায়ী ওয়ার্ডটার মিনিং অ্যাট দ্য ভেরি লিস্ট পজিটিভ নাকি নেগেটিভ, সেটা যদি আমরা গেস করতে পারি, তাও কিন্তু আমরা আনসারটা অ্যাটলিস্ট ধরতে পারবো যে এখানে কি ধরনের কথা বলা হয়েছে। ফর এক্সাম্পল, যেই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কিং ফ্রেজেস আমরা ইউজ করি, অন দি আদার হ্যান্ড, হাউ এভার, ওয়াইল, ওয়ারঅ্যাজ, এরা কিন্তু কন্ট্রাস্ট ইন্ডিকেট করে। সো যদি সেন্টেন্সের কোনো এক জায়গাতে আমরা ওয়ারঅ্যাজ পাই, অ্যান্ড ওয়ারঅ্যাজের আগে পজিটিভ কিছু বলা আছে, ওয়ারঅ্যাজের পরে কিন্তু নেগেটিভ কিছু আমরা পাবো। সো ওখানে কোনো মিসিং ওয়ার্ড থাকলেও আমরা কিন্তু কানেক্ট করতে পারবো যে এই ওয়ার্ডটার মিনিং অ্যাটলিস্ট পজিটিভ অর নেগেটিভ কীরকম হতে পারে। সো ঠান্ডা মাথায় ডিল করলে কিন্তু আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আনসারটা পর্যন্ত পৌঁছাতে পারবো। একটা ওয়ার্ডে যদি আমরা আটকে যাই, তাহলে আমরা অনেক টাইম লুজ করে ফেলবো। এক্স্যাক্টলি। সো কথাটা হচ্ছে যে প্যানিক না করে আমরা কনটেক্সটটা দেখার চেষ্টা করব। আগে পিছের ওয়ার্ডস, আগের সেন্টেন্স, পরের সেন্টেন্স, এটা পড়ে আমরা আনসারটা বের করার চেষ্টা করব। কিন্তু এর মানে এই না যে আমরা পুরা টাইমটা একটা ওয়ার্ডের পিছনে ওয়েস্ট করে দিব, পরে যেন আমরা অন্য পার্টসগুলো আমার যেন এফেক্টেড হয়ে যায়। সো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা যেন ওগুলোর আনসার আপনাদেরকে করব। সো লেট আস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে নেক্সট কোয়েশ্চেন উই আর মুভিং অন, রাইট? সবচেয়ে অ্যানাদার প্রবলেম উইচ দ্য স্টুডেন্টস আর অ্যাকচুয়ালি মেনশনিং, যে ওদের টাইম শেষ হয়ে যাচ্ছে। যেগুলা ইভেন দো তারা রিডিং করতে করতে পড়তেছে, মার্কিং করতেছে, সব কিছু করতেছে, অ্যান্ড দেন লাস্ট প্যাসেজ আসার আগ পর্যন্তই তাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে। সো এই টাইম ম্যানেজমেন্ট ইজ অ্যাকচুয়ালি সামথিং উইচ ইজ এফেক্টিং দ্য হোল রিডিং পার্ট অর হোল IELTS এক্সাম। বাট ইয়েস, আমরা এখন একটু ব্রিফলি একটু কথা বলি যে কীভাবে এই টাইমটাকে ম্যানেজ করতে পারি, আর all 40 questions can be answered in the best possible manner as far as time is concerned. স্টুডেন্টরা যখন প্রিপারেশন নিচ্ছে এবং তারা যখন মক টেস্টে পড়ছে, তখন যেই প্রবলেমটা হয়ে যায় সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজে সেম অ্যামাউন্ট অফ টাইম দেওয়া। এখন IELTS এর প্যাসেজগুলো যেভাবে ডিজাইন করা, তাতে হচ্ছে ফার্স্ট প্যাসেজটা ইজি হয়, সেকেন্ড প্যাসেজটা স্লাইটলি মোর ডিফিকাল্ট, অ্যান্ড থার্ড প্যাসেজ গেটস ভেরি ডিফিকাল্ট। সো স্টুডেন্টদেরকে কিন্তু ওভাবে টাইমটা অ্যালট করা উচিত। ফার্স্ট প্যাসেজে লেটস সে 15 থেকে 17 মিনিটসের মধ্যে শেষ করার টার্গেট রাখতে হবে। সেকেন্ড প্যাসেজে 20 মিনিটস, অ্যান্ড দেন থার্ড প্যাসেজে 23 থেকে 25 মিনিটসের মধ্যে শেষ করা। তো এভাবে করলে, যদি আমরা প্র্যাকটিস থেকে এইভাবে করি, সবগুলো মক টেস্টে যত পরীক্ষা আমরা দিব, এইভাবে যদি আমরা আগাতে থাকি, তাহলে কিন্তু আমরা 40টা কোয়েশ্চেন আনসার করার সম্ভাবনা বাড়ছে। এবং যখনই আমাদের 15 মিনিটস থেকে 17 মিনিটস শেষ হয়ে গিয়েছে, আমরা কিন্তু প্যাসেজ 1টা বন্ধ করে প্যাসেজ 2তে চলে যাওয়াটাই লজিক্যাল হবে।
আরেকটা ব্যাপার চলে আসে হচ্ছে একেকটা কোয়েশ্চেনে অতিরিক্ত সময় দিয়ে দেওয়া, অতিরিক্ত ফোকাস দিয়ে দেওয়া। একটা কোয়েশ্চেন আনসার করতে যদি আমাদের ৩ মিনিট সময় লেগে যায়, তাহলে কিন্তু আমরা আরো অনেক কোয়েশ্চেনই আনসার করতে পারবো না। স্পেসিফিক্যালি ডিফিকাল্ট যে কোয়েশ্চেনগুলো সেখানে যদি আমরা বেশি সময় দিয়ে দিই, তাহলে কিন্তু ইজি ৩-৪টা কোয়েশ্চেন ছুটে যেতে পারে। যেটা আমি হয়তো পারতাম। ফর এক্সাম্পল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোয়েশ্চেন আমি হয়তো আনসারই করতে পারিনি। তো এইভাবে টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করার সময় টাইম ম্যানেজমেন্ট যখন আমরা ইমপ্রুভ করতে যাচ্ছি, তখন খেয়াল রাখতে হবে যে যেই কোয়েশ্চেনগুলোতে আমরা কনফিডেন্ট সেগুলোতে ক্লিয়ারলি কনফিডেন্সের সাথে আনসারটা দেওয়া। আর যেগুলোতে আমাদের একটু কনসার্ন আছে, একটু আনশিওর আমরা বা প্র্যাকটিসের সময় জানি যে এই কোয়েশ্চেনগুলো আমার রেগুলারলি ভুল যায়, সেগুলোতে কুইকলি পাস করা যেন আমরা অতিরিক্ত সময় না দিয়ে ফেলি। Exactly. So time management, smart time management is actually very important for the students out there. যে আমরা এমন জায়গায় আমাদের টাইমটাকে এমনভাবে ইউজ করব সো দ্যাট আমাদের জন্য যেগুলো ডিফিকাল্ট পার্টস আছে ওগুলাতে আমরা বেশি টাইম দিতে পারি, আর যেগুলো ইজিয়ার পার্টস আছে আমরা ওগুলাতে উইজ থ্রু করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের প্রবলেমসগুলোর সলিউশন। সো আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, এটা আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো একটা ভালো একটা IELTS স্কোর একটা আনার জন্য। সো লেট আস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন দেন। Again a very very common problem from the students, সেটা হচ্ছে যে স্যার আমি প্যাসেজ তো বুঝতেছি কিন্তু আনসার কোনটা এটা বুঝি না। সো ইন ওয়ান সেন্স তারা বলতেছে যে তারা কোয়েশ্চেন বুঝতেছে বাট আনসার খুঁজে পাচ্ছে না। সো তারা অনেক সময় এটার কারণে কি হয় যে উপরে নিচে মুভ করতেছে, ফার্স্ট লাইন পড়তেছে, আবার নেক্সট লাইন পড়তেছে, আবার মাঝখান থেকে পড়তেছে, জাস্ট ট্রাইং টু ম্যাচ আপ উইথ দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য আনসার্স। আগেইন এটার কারণে কি হয়, আনসার্স অনেকগুলো ভুল হয়ে যাচ্ছে অ্যান্ড তারা সময় মতন শেষ করতে পারতেছে না। সো অ্যাজ আই টোল্ড ইউ বিফোর যে টাইম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ অ্যান ইস্যু, বাট এখানে এসে টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে কি হচ্ছে, এখানে একটা স্কিল গ্যাপ দেখা যাচ্ছে যে তারা আনসারের সাথে কোয়েশ্চেনটাকে ম্যাচ করতে পারতেছে না। সো এটা কিভাবে আমরা হেল্প করতে পারি ওদেরকে? সো স্টুডেন্টদের যেই ইস্যুটা হয় এখানে সেটা হচ্ছে তারা কোয়েশ্চেন বুঝতে পারছে এবং প্যাসেজে গিয়ে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন যে জিনিসটা লোকেট করতে বলছে সেটা ওরা খুঁজে পাচ্ছে না। যখন আমরা কোয়েশ্চেন পড়ছি, আমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে কোয়েশ্চেনটার রিকোয়ারমেন্টটা কি। কোয়েশ্চেন যদি সময় চায়, আমাদেরকে প্যাসেজে সময়ের দিকে ফোকাস দিতে হবে। কোয়েশ্চেন যদি জায়গার নাম চায়, মানুষের নাম চায়, প্যাসেজে সেইটার দিকে ফোকাস দিতে হবে। কোয়েশ্চেন যদি কারণ চায়, তাহলে আমাদের প্যাসেজে কারণের দিকে ফোকাস দিতে হবে। যদি আমরা আননেসেসারি ইনফরমেশন এলিমিনেট করতে পারি, যেমন আমাকে যদি কোয়েশ্চেনে জিজ্ঞেস করে ওয়াই ডিড একজন মানুষের নাম দিয়ে বললো, লেটস সে ওয়াই ডিড থমাস এডিসন ডিসকভার্ড অর ইনভেন্টেড আ ডিভাইস, একটা ডিভাইসের নাম দিয়ে বললো, তাহলে আমার প্রশ্ন কিন্তু কেন উনি এটা ইনভেন্ট করেছে। সো প্যাসেজে যখন ইনফরমেশন দেওয়া যাবে উনি কত সালে এটা ইনভেন্ট করেছেন, কোথায় ইনভেন্ট করেছেন, ইনভেন্ট করার সময় পরিস্থিতি কেমন ছিল, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ডিটেলস। তাহলে আমরা যখন কোয়েশ্চেন পড়ছি আমাদেরকে মাথার মধ্যে সাজিয়ে নিতে হবে যে আমরা এর বাইরে কিছু খুঁজতেছি না। তো যার জন্য যখন আমরা প্যাসেজে যাব তখন আমরা একটু ফোকাস থাকতে পারবো অ্যান্ড আমরা আনসারটা রিলেটিভলি ফাস্টার আমরা এটা খুঁজে বের করতে পারবো। এক্স্যাক্টলি। সো এটা একটা ওয়ে আছে, এটা ইউজ করলে আমরা আমাদের টাইমটাকে ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো প্রপারলি, আর কোয়েশ্চেন্সগুলোর আনসার্সগুলো জানতে পারবো যে আমাদের থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে কী জানতে চাচ্ছে। সো অ্যাটেনশন টু ডিটেল ইন দিস কেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কি পড়তেছি, যেটা কি আমাদের দরকার কি দরকার না এটা আমাদেরকে জেনে নিতে হবে। সো দিস ব্রিংস আ ক্লোজ টু দিস এপিসোড। অ্যান্ড আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করবো এবং সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।